ওকে, চালু করে দিয়েছি। আপনাদের ওখানে যদি ইনফরমেশন চায় কাইন্ডলি ইনফরমেশনটা অ্যাকসেপ্ট করে নেবেন। এরকম এই লগ ইন করলাম, এখন এটা বন্ধ করে দিলে আপনার এটা চলে আসবে। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন, আমরা একটা ছোটখাটো একটা ল্যাব করি। এটা হচ্ছে আপনার এটা কি বলে, আমরা রিপ রাউটিং প্রসেস দিয়ে একটা ল্যাব করব, বেশি বড় করব না। ওকে, আরেকটা নেই তাহলে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটার প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা কানেকশন দিয়ে দিই। ওকে, আর ধরুন এটা, আর এটা, আর এটা ধরেন আপনার এই। ওকে, এখানে আমাদের একটা সুইচ লাগবে। আমরা যদি একটা সুইচ নেই 2960, সাপোজ এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ। আমরা যেটা করব, সুইচটা কানেক্ট করি এখানে, আর এখানে আমরা কানেক্ট করি ওকে। এখানে আমাদের আপনার দুইটা ওয়ার্ক স্টেশন থাকুক, আর এখানে দুইটা ওয়ার্ক স্টেশন থাকুক। ধরুন এক নাম্বার সাথে একটা, আর আমরা যদি 11 নম্বর পোর্টের সাথে একটা। okay? এখানে আমরা সুইচে জাস্ট আমরা একটা টপোলজি রেডি করলাম আমাদের মতো করে। এই টপোলজিটার উদ্দেশ্যটা আমি বলতেছি আপনাদেরকে। এখানে আমরা একটা রিপ রাউটিং প্রসেস চালাবো, ডাইনামিক রাউটিং। হ্যাঁ, আমরা যদি এই নেটওয়ার্ক থেকে যদি এই নেটওয়ার্কে আসি, তাহলে আমাদের কি হচ্ছে ভাইয়া, আমাদের এদিক দিয়ে আসলে কি আপনার 3টা হপ পার হয়ে আসতে হবে। আর আমরা যদি এদিক থেকে এদিকে আসি তাহলে কি একটা হপ পার হলে আমরা এদিকে পৌঁছে যাব। হ্যাঁ, তো আমরা এটা একটু দেখব। এখন দেখেন, আমরা যদি রিপ রাউটিংটা করি, রিপ রাউটিং এর কমন লাইনটা কি দেখেন। রিপ রাউটিং প্রসেস আপনার ভার্সন 1 ভার্সন 2 আছে। তো আমরা যদি ভার্সন 2টা করি, আমাদের প্রথমে লিখতে হবে কি কনফিগ মোডে গিয়ে রাউটার রিপ। এই রাউটার রিপ এই কথাটা হচ্ছে কি, এই কথাটা হচ্ছে আপনার কিওয়ার্ড। অর্থাৎ রিপ প্রসেস যদি, রাউটিং প্রসেস যদি আপনি অ্যাক্টিভ করতে হয়, রাউটার কথাটা লিখে রিপ কথাটা লিখতে হবে। ওকে, তারপরে হলো গিয়ে আপনি আমাদেরকে নেটওয়ার্ক গুলো ডিক্লেয়ার করতে। কিসের নেটওয়ার্ক ডিক্লেয়ার করব, যেমন ধরেন এই যে এখানে যে নেটওয়ার্ক গুলো আছে, কি নেটওয়ার্ক, এখানে আছে কি 10.0.0.1। হ্যাঁ, তার মানে 10 নেটওয়ার্কটাই আমি R1 এ ডিক্লেয়ার করব। R192.168.0/24, তার মানে এই নেটওয়ার্কটাকে আমার ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, এই দুইটা নেটওয়ার্ক আমি ডিক্লেয়ার করব। কি কি, এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কটাকে। সো এখানে লিখবো নেটওয়ার্ক 10.0.0 এভাবে।
আবার লিখবো কি নেটওয়ার্ক 192.168.1.0। আচ্ছা, যে জিনিসটা মনে রাখতে হবে, আমি যখন আইপি অ্যাড্রেস শিখাই তখন কিন্তু আমি বলেছিলাম যে নেটওয়ার্ক হাউ টু ডিফাইন নেটওয়ার্ক অ্যাড্রেস, হ্যাঁ, অথবা নেটওয়ার্ক আইডি। প্রত্যেক রাউটিং প্রসেসে কিন্তু আপনাকে যখন লিখবেন তখন নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে লিখতে হবে, হ্যাঁ। এই জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস ফাইন্ড আউট করা, মানে কিভাবে বাইর করতে হয় সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি আপনাদের মনে না থাকে কাইন্ডলি আইপি অ্যাড্রেসের ক্লাসগুলো আবার একটু দেখবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন চলে যাই আমাদের ল্যাবে। আমরা গেলাম, আমরা এখানে আইপি দিব কি, আমরা ধরেন একটা এখানে, সরি এটা কি দিলাম এখানে, ওকে। আমাদের আর ওয়ান রাউটারের যদি আমরা আপনার G0/0 তে আমরা একটা নেটওয়ার্ক ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে আপনার সেটা কত দিব, আপনার দি 192.168, হ্যাঁ, 10.1, ওকে, /24। এটা হচ্ছে এই ইন্টারফেসে বসাবো আমরা। কোন ইন্টারফেসে, সরি, আর ওয়ান কোনটা, আর ওয়ান হচ্ছে এইটা, হ্যাঁ। তারপর হচ্ছে কি, আরেকটা যদি আমরা লিখি G0/1 কত লিখবো, G0/1 লিখবো আপনার 192.168, 10, 11, 12, 13 লিখি, 13.1/24, ওকে। এটা হচ্ছে আর ওয়ান রাউটার, হ্যাঁ। এবার আসি এখানে একটু আমরা ভিউতে যাইয়া এখানে প্রেফারেন্সে বলে দিই আমাদের শো ডিভাইস নেম, ওকে। ডিভাইস নেম হলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে হচ্ছে আর ওয়ান দিয়ে দিই আমরা, আর ওয়ান, এটা হচ্ছে কি আর টু, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে আর3, এটা হচ্ছে আপনার আর4, ওকে। আর এটা হচ্ছে আমাদের এই সুইচটা কি, এই সুইচটা হচ্ছে আমাদের RSW আর ওয়ান সুইচ, মানে আর ওয়ান এর যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কের সুইচটা। আর এটা হচ্ছে আপনার আর4 এর সাথে যে সুইচটা আছে, আর4 সুইচ, ওকে। এবার আমরা এটাকে একটু কপি করে নিয়ে আসি আমাদের সুবিধার জন্য। আর2 তে কি থাকবে, আর2 তে থাকবে, দেখেন এখানে যদি আমরা, এটা কি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি না, হ্যাঁ। তাহলে এটা যদি কি হয়, আমরা বলছি G0/0 তে কত, 192.168.10.1, তাহলে 10.1/24, তাহলে আমরা এখানে কি এই 10 ব্লকে আরেকটা আইপি এখানে সেট করব, হ্যাঁ। তা আমরা দিলাম 10 ডট কত, 10 ডট দিলাম 2 G0/, আর G0/1 এ কত দিব, G0/1 এ দিব আমরা এখানে 11.1, ওকে। আর3 তে কি দিব, আর3 তে দিব G0/1 এ হচ্ছে কত, 11.2, আর G0/2 তে হচ্ছে কত, 12.1, ওকে। এটা হচ্ছে কত, এটা হচ্ছে আর3। আর4 এ কি দিব ভাইয়া, আর4 এ দিব আমরা, সরি, আর4 এ G0/2 তে হচ্ছে আপনার 12 ডট কত, 12.2, আর 0/1 হচ্ছে 13.2,
ওকে, তাহলে এখন আমরা যদি এটাকে দেখেন, এটা অথবা আপনার বুঝতে কষ্ট হচ্ছে, আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখি তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে কি R1 রাউটারের G0/1, ওকে, আর এটা হচ্ছে R1 রাউটারের এ। তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, এটাকে আমরা যদি কপি করে এখানে নিয়ে যাই, এটা হচ্ছে এ, হ্যাঁ, তাহলে এ এ আর এটাকে যদি আমি এভাবে করে দেই তাহলে এটা হয়ে গেল এটা। এটাকে আমি যদি এখানে নিয়ে আসি R3-তে, R3 এর হচ্ছে এটা কি G0/2 যদি এখানে থাকে, আর G0/1টাকে যদি এখানে দিয়ে দিই, ওকে, তাহলে আমাদের বুঝতে আরো ইজি হবে। ওকে, আপনারা তো বুঝতে পারতেছেন? না বুঝলে বলবেন যে কি করতেছি, জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, জিজ্ঞাসা করলে ভালো। আপনি যত বেশি জিজ্ঞাসা করতে পারবেন মনে করবেন যে আপনি তত বেশি শিখতে পারবেন। Okay, তাহলে আমাদের এটা হচ্ছে R4 R4 আর এটা হচ্ছে R4 এর G0/2 এর আইপি। আমাদেরকে R4 এর আরেকটা আইপি লিখতে হবে, সেটা হচ্ছে কি R4 এর G0/0 একটা আইপি লিখতে হবে। সেই আইপিটা হচ্ছে কত? সেই আইপিটা হচ্ছে ধরেন 192.168.100, এটা হচ্ছে 100 200 ব্লক দিই। হ্যাঁ, 200.1, হ্যাঁ, এটা হচ্ছে G0 এই যে এই আইপিটার এই ইন্টারফেসের আইপি। ওকে, 200.1। আর এখানে আমরা দিব কত? সরি, ওকে, আচ্ছা, শিফট চেপে চেপে কাজ করতেছিলাম, এই জন্য ভুল হচ্ছিল। আচ্ছা, আমাদেরকে আরেকটা আইপির ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে এইটা। আর 1, এটা হচ্ছে 100, এটা কত? 100.1। আচ্ছা, আর এই পিসি গুলোর আইপি হবে কত? এই পিসি গুলোর আইপি হবে, হ্যাঁ, এটা হচ্ছে পিসি 0। পিসি 0 আইপি কত হবে? পিসি 0 যেহেতু এই নেটওয়ার্ক সেম নেটওয়ার্কের, তাহলে এটার আইপি ধরেন আমরা দিলাম 10। আর পিসি 1 এর আইপি কত? পিসি 1 এর আইপি ধরলাম আমরা হচ্ছে 20 20 আইপি। ওকে, পিসি 2 এর আইপি কত হবে এখানে? পিসি 2 এর আইপি হবে ধরেন আপনার, পিসি 2 এর আইপি হবে 200.10। আর পিসি 3 এর আইপিটা কত হবে? পিসি 3 এর আইপিটা হচ্ছে 200.20। এই হচ্ছে আমাদের এটা। আছে /24 মানে কত? সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0।
ওকে, এ হচ্ছে আমাদের টোটাল টপোলজিটা। আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমরা কি করব, আমরা রিপ রাউটিং প্রসেস করব। কি করব, রিপ রিপ রাউটিং, রিপ রাউটিং প্রসেস দিয়ে কি করব, আমরা রাউট চালাবো। ওকে, রিপ। ওকে, এখন আমরা প্রথমে এই R1 রাউটারে ঢুকলাম। R1 এ, ওকে, R1 এ ঢুকলাম। এখানে আমরা, ওকে, এটা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এবার কনফিগ মোডে যেতে হবে আমাদেরকে। বলেন স্যার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন, কোশ্চেন বলতে পারেন। আপনার স্যার মোটামুটি কয়টা নেটওয়ার্ক স্পেস ক্রিয়েট হলো এখানে স্যার? কয়টা নেটওয়ার্ক, জি স্যার। বলেন কয়টা নেটওয়ার্ক দেখি আপনি। এ একটা নেটওয়ার্ক, ঠিক আছে, হ্যাঁ। 10.1 আর 10.2 এটা কি /24 একই নেটওয়ার্ক না? ঠিক আছে, এটা মানে স্যার দুইটা রাউটারের মাঝখানে ওইটা একটা নেটওয়ার্ক। রাইট রাইট। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, ধরেন আপনার আহ, এইটা দিয়ে দেখে আমি, সেটা হচ্ছে যে এই দুটো হচ্ছে কি একটা নেটওয়ার্ক। ওকে, এই দুটো হচ্ছে কি একটা নেটওয়ার্ক, কারণ হচ্ছে কি এরা তো একে অপরের সাথে কি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। এখন আমি এখানে চাইলে /24 না দিয়ে যদি আমি 30 লিখতাম তাও কিন্তু চলতো, কোনো সমস্যা ছিল না। অথবা /30 তে কয়টা আইপি, 4টা আইপি, দুইটা ইউজেবল আর দুইটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস। আমি এটা দিলাম, সেটা না। আর হচ্ছে এই নেটওয়ার্কের জন্য অর্থাৎ ল্যান সাইটের জন্য একটা আইপি, এই ল্যান সাইটের জন্য একটা ব্লক, সরি, এখানে একটা নেটওয়ার্ক আর এখানে একটা নেটওয়ার্ক। টোটাল কয়টা নেটওয়ার্ক, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নেটওয়ার্ক এখানে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি আমরা আইপি নো শাটডাউন। আগে কি দিতে হবে, নো শাটডাউন, হ্যাঁ। আমরা এই ইন্টারফেসটাকে নিয়ে কাজ করতেছি। ওকে, এই ইন্টারফেসের আইপি কত বলেন তো, দেওয়াই কিন্তু আছে। ইন্টারফেস আইপি কত, 100.1। ও, এই যে G0/0, কোনটা, G0/0, G0/0 আইপি কত, 192.168.10.1, আইপি অ্যাড্রেস 192.168.10. কত 1, সাবনেট মাস্ক কত 255.255.255.0। ওকে, তাহলে আমাদের, আমরা কি করলাম, নেটওয়ার্কটাকে ডিক্লেয়ার করলাম, এটা শেষ। এরপরে R1 আর কোনটা কোনটা, R1 হচ্ছে এইটা, হ্যাঁ, G0/1, এক্সিট, ইন্টারফেস থেকে বের হইলাম, ইন্টারফেস GI0/1, 0/1 এর আইপি কত আমরা একটু দেখে নিই, 192.168.13.1, আগে নো শাট, আগে দিতে হবে নো শাটডাউন। তারপর আইপি অ্যাড্রেস 192.168.13. কত 1, 255/24 হলে সাবনেট হচ্ছে কত 255.255.0। আমাদের দুইটা ইন্টারফেসে আমরা আইপি বসালাম। এরপর 3 নাম্বার ইন্টারফেস কি, GI0/2, ইন্টারফেস GI0/2, নো শাটডাউন। ওকে, নো শাটডাউন। ওকে, আইপি অ্যাড্রেস কত 192.168.100.1, কত 100.1, সাবনেট মাস্ক 255.255.0।
আমরা R1 রাউটারের সবগুলা আইপি বসাই। এখন দেখেন এই ইন্টারফেসটা কিন্তু কি অ্যাক্টিভ হয়ে গেছে, রাইট? কিন্তু এই ইন্টারফেস গুলো আমরা নো শাটডাউন দেওয়ার পরে অ্যাক্টিভ হয় না। কারণটা কি? কারণ এই ইন্টারফেস গুলো কি এখনো আমরা অ্যাক্টিভ করতে পারি না R2 বা R4 এ, যার কারণে কি ও এখনো কি দেখাচ্ছে, এটা রেড মার্ক দেখাচ্ছে, অর্থাৎ এখনো কি সে অ্যাক্টিভ দেখাচ্ছে না। বাট সে অ্যাক্টিভ হয়েছে কি, ফিজিক্যালি অ্যাক্টিভ হয়েছে, বাট লজিক্যালি অ্যাক্টিভ নেই। এখন আমরা যদি দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ কথাটা তো যদি দেখি, দেখেন এই যে প্রত্যেকটা ইন্টারফেস কি হচ্ছে, আমি আইপি বসালাম, এখানে কিন্তু সাবনেট মাস্ক দেখা যায় না এই কমান্ডে, হ্যাঁ? আচ্ছা, কি করছে দেখেন, স্ট্যাটাস কি আছে, আপ, স্ট্যাটাস আপ, স্ট্যাটাস আপ। এর মানে হচ্ছে যে আপনি ফিজিক্যালি আপ আছে, কিন্তু লজিক্যালি আপ কখন হবে? অর্থাৎ প্রোটোকল আপ হচ্ছে না কেন? প্রোটোকল আপ তখনই হয় যখন একটা ইন্টারফেস একটা ইন্টারফেস কোনো কেবল দিয়ে অন্য যে ইন্টারফেসের সাথে কানেক্টেড থাকে, ওই ইন্টারফেস যতক্ষণ পর্যন্ত না অ্যাক্টিভ না হয় ততক্ষণ পর্যন্ত কি প্রোটোকল ডাউন থাকে। প্রোটোকল কি থাকে? ডাউন থাকে। কথাটা বুঝতে পারছেন স্যারেরা? জি স্যার। ওকে, এবার আমরা R2 তে চলে যাই। R2 তে গিয়ে আমরা কি করব? আচ্ছা, এখানে নো কথাটা লিখতে হবে, এনেবল। ওকে, আগে আমরা হোস্ট নেমটা চেঞ্জ করব, হোস্ট নেম R2। ওকে, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে ইন্টারফেস। এখন আমরা যদি ইন্টারফেসটা দেখেন, ইন্টারফেস যদি আমরা দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা যদি দেই, দেখেন সবগুলো কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। ওকে, আমরা এখন একটা একটা করে আপ করব। ইন্টারফেস জিআই 0/0 নো শাট। এই যে যখন নো শাট দিলাম, দেখেন এই ইন্টারফেসটা আপ হয়ে গেছে, এই ইন্টারফেসটা কি আপ হয়ে গিয়েছে, হ্যাঁ? এবার আসি আমরা আইপি কত, 10.2। সো আইপি অ্যাড্রেস বসাই আমরা, আইপি অ্যাড্রেস 192.168.10.2, 255 সাবনেট মাস্ক একই। এখন আমরা কি করব, এক্সিট দিয়ে আরেকটা ইন্টারফেসে চলে যাই, ইন্টারফেস জিআই 0/1 নো শাট। এটার আইপি অ্যাড্রেস কি ছিল? আইপি অ্যাড্রেস 192.168.11.1, 255.255.255.0। এখানে এই দুটেই আমাদের ইন্টারফেস, অর্থাৎ G0/0 G0/1। এবার আমরা 3 নাম্বার রাউটারে যাব। 3 নাম্বার রাউটারে গেলে এখানে এই যে কমান্ডটা কেন জানেন? এই কমান্ডটা হচ্ছে আপনি যখন একেবারে নতুন কোনো রাউটার নিয়ে কাজ করবেন, তখন আপনাকে এই জায়গায় গিয়ে সে আটকে যাবে। সে বলবে যে আপনাকে ইনিশিয়াল কনফিগারেশন অনুসারে কি ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ দিয়ে যাবেন, না আপনি কি ম্যানুয়ালি কনফিগার করবে? সো আমরা ম্যানুয়ালি কনফিগার করবো, এই জন্য আমরা কি বলবো, নো দিব। ওকে, এনেবল হোস্ট নেমটা চেঞ্জ করি আমরা, কনফিগ মোডে যেতে হবে, হোস্ট নেম R3। ওকে, এরপর হচ্ছে ইন্টারফেস জিআই 0/1। আচ্ছা, আমি কিভাবে লিখলাম 0/1? দেখেন এই যে এটা R2 এর সাথে 0/1 এর সাথে কানেক্টেড হয়েছে, এই জন্য এটা দিলাম। এরপর হচ্ছে নো শাটডাউন। ওকে, নো শাটডাউন আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.11.2, 255.255.0। আমাদের এই ইন্টারফেসটা কাজ হয়ে গেল। আচ্ছা, আমরা একটা নো শাটডাউন দিয়ে দিয়েছি, এই দেখেন এখন এই লিঙ্কটাও অফ হয়ে গিয়েছে। ওকে, এখন হচ্ছে কি G0/2 এক্সিট, ইন্টারফেস GI 0/2 নো শাট।
এটা হচ্ছে আইপি অ্যাড্রেস কত, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.12.1 255.255.255.0। আমাদের R3 রাউটারের আইপি ইনফরমেশন বসানো শেষ। এবার স্যার আমরা চলে যাব, বলেন স্যার। স্যার ওই যে ওই কমান্ড মোডে যদি আমরা ভুল কোনো কমান্ড দিয়ে থাকি, ওটা কি আবার নতুন করে পিভিলিয়াস মোডে যে কাজ করতে হবে, নাকি তার ব্যাগে আসার কোনো আছে কমান্ড? হ্যাঁ, আপনি ধরেন আমি এই যে এখানে একটা ভুল ইনফরমেশন দিব, ঠিক আছে, তখন দেখবেন কিভাবে এটাকে রেকটিফাই করি। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা যাই R4 এ যাই, R4 এ যাই। ধরেন আমরা হোস্ট নেম দিলাম, এটা হচ্ছে R4 হওয়ার কথা, আমি দিলাম কি R5। ওকে, R5 চলে আসলো না, কিছুই না। আপনি যেটা করবেন, হোস্ট নেমটা যদি কিছু জিনিস আছে রিপ্লেস হয়ে যায়, হ্যাঁ, এই যে R4 দিলে এটা কি হয়ে গেছে, R4 হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে একটা রেকটিফাই। এরপর হচ্ছে কি আমরা কোন ইন্টারফেস নিয়ে কাজ করব। ওকে, ইন্টারফেস হচ্ছে কি, এখানে তিনটে ইন্টারফেসই 0/2, 0/1 আর হচ্ছে কি 0/0। সো আমরা আগে 0/1 ইয়ে করি, ইন্টারফেস GI 0/1 নো শার্ট। ওকে, নো শার্ট দিয়ে দিলাম। এরপরে কোথায় যাব, এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168, ধরেন এখানে আমি ভুল আইপি দিব, 192.168 আমি দিলাম 14.2 255.255.255.0, এন্টার দিলাম। কিন্তু আমার এখানে অরিজিনাল আইপি কত, অরিজিনাল আইপি হচ্ছে কত 192.168.13.2, আমি বলে দিলাম কি 14.2। তাহলে কি করব, একটা ওয়ে আছে, আপনি যদি নো লিখে এই আইপি অ্যাড্রেসটাকে কপি করে দিয়ে দেন এখানে এটা, তাহলে কি আইপি অ্যাড্রেসটা রিমুভ হয়ে গেল। ওকে, আর যদি আপনি কি ওই যদি একটাই আইপি, আমরা কি করব, আবার আইপি অ্যাড্রেসটা আবার লিখবো। আমি এখানে আপের দিয়ে চলে আসলাম, এখানে ধরেন আইপি অ্যাড্রেসটা লিখবো, লিখে 13. লিখে ইন্টার দিব, তখন আমার এই আইপিটা আবার নিয়ে নিবে। ওকে, এভাবে করে আমরা ভুল করলে এভাবে রেকটিফাই করতে পারি। এরপরে হচ্ছে আমরা পরে ইন্টারফেসে যাই, ইন্টারফেস GI 0/2। ওকে, 0/2 হচ্ছে কত 12.2 নো শার্ট আইপি অ্যাড্রেস 192.168.12.255.255.255.0। ওকে, এরপরে হচ্ছে কত, এরপর আমাদের ল্যান্ডসেটের একটা আইপি আছে, অর্থাৎ এটা G0/0 তে 200.1 ইন্টারফেস GI 0/0 নো শার্ট আইপি অ্যাড্রেস 192.168.100.1 255.255.255.0। ওকে, তাহলে কি হয়ে গেছে ভাইয়া, আমরা এখন আমাদের পুরো নেটওয়ার্কটাকে কি অ্যাক্টিভ করে নিলাম। ওকে, মানে আমাদের টপোলজিক্যাল এগুলো রেডি হয়ে গেছে। আমরা এখানে যদি আইপি গুলো বসাই দিই, ডেস্কটপে আইপি গুলো যদি বসিয়ে দিই, কত 192.168.100.10 192.168.100.10। ওকে, তাহলে আরেকটা আইপি কত হবে, আরেকটা আইপি হবে 100.20 100.20। ওকে, সাবনেট মাস্টার চলে আসছে অটো। কেন সাবনেট মাস্টারটা চলে আসলো অটো, কারণ 192
192.168 এটা হচ্ছে কি সি ক্লাসের আইপি অ্যাড্রেস এবং সি ক্লাসের সাবনেটওয়ার্ক হচ্ছে কি বাই ডিফল্ট 255.255.255.0। ওকে, এবার আমরা এই পিসির আইপিটা বসিয়ে দিই। এই পিসির আইপিটা হচ্ছে কত 192.168.200.10 200.10 দিলাম, সাবনেট মাস্ক চলে আসলো। এখানে চলে যাই, এখানেও আমরা এখানে হচ্ছে 200.100.20 সাবনেট মাস্ক চলে আসলো। আমাদের টপোলজি পুরো রেডি। এখন দেখেন এই জায়গাটায় দেখেন, আমরা যদি এখন এই রাউটারে যাই, শো আমরা বলছি রাউটিং টেবিল কিভাবে দেখবো, শো আইপি রাউট। এখানে দেখেন সি আর এল এই দুটা ছাড়া কোনো ইনফরমেশন নাই। সিএল কোত্থেকে পাচ্ছি আমরা, আমরা এর আগে ক্লাসে পড়ছিলাম যে সিএল যখন আমরা স্ট্যাটিক রাউট পড়ছিলাম, সি ফর হচ্ছে কি কানেক্টেড আর এল ফর হচ্ছে কি লোকাল। লোকালটা কি, লোকালটা হচ্ছে এই আইপিটা আমি কোন ইন্টারফেসে বসিয়েছি, G0/0 তে বসিয়েছি, হ্যাঁ। আর এই যে আইপিটা বসিয়েছি এই আইপিটা কোন নেটওয়ার্কের আন্ডারে, এই আইপিটা এই নেটওয়ার্ক অর্থাৎ 192.168.10.0। এই দেখেন এটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস এবং পুরো নেটওয়ার্কটা কি /24। তার মানে এই নেটওয়ার্কে টোটাল আছে কতগুলো আইপি, 256টা আইপি পুরো, অর্থাৎ সি দিয়ে বোঝাচ্ছে পুরো নেটওয়ার্কটা, অর্থাৎ কানেক্টেড নেটওয়ার্কটাকে সে বোঝাচ্ছে। ওকে, আর এটা হচ্ছে কি একেবারে ওই নেটওয়ার্কের যে আইপিটা আমি ইন্টারফেসে বসিয়েছি ওই আইপিটার ইনফরমেশন। এখানে দেখেন, এখানে আমরা জানি যদি স্ট্যাটিক রাউট থাকে তাহলে এখানে কি থাকবে, এস থাকবে, কি থাকবে সিএল তো থাকবেই, আর এস বলে কোনো ইনফরমেশন থাকবে। দেখেন এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, এস ফর কি স্ট্যাটিক, ওকে, আর ফর রিপ, তারপর বি ফর বিজিপি, হ্যাঁ, ডি ফর ইআইজিআরপি, ও ফর ওএসপিএফ, হ্যাঁ। সো এরকম কোনো ইনফরমেশন এখানে নাই, যেহেতু নাই তার মানে হচ্ছে কি এখানে শুধুমাত্র কোনো রাউটিং, এক্সট্রা কোনো রাউটিং কি স্ট্যাটিক রাউট কিংবা ডাইনামিক কোনো রাউটিং আমরা এখানে এখন পর্যন্ত অ্যাক্টিভ করি নাই বলে আমাদের রাউটিং টেবিলে এরকম কোনো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এবার আমরা চলে যাই, তাহলে রাউটার ওয়ানে আমরা যদি রাউটিং প্রসেসটা অ্যাক্টিভ করি তাহলে কি দাঁড়াবে দেখেন, আমরা কি করব, রাউট রিপ প্রসেস। ওকে, যে কোনো ডাইনামিক রাউটিং যদি আপনি লিখতে চান তাহলে রাউটার কথাটা লিখতেই হবে, এটা হচ্ছে কি কিওয়ার্ড রাউটার। এরপর হচ্ছে কি চালাবে আপনি, রিপ, রাউটার রিপ। ওকে, আমরা এটার ভার্সন 2টা চালাবো, ভার্সন 2, ফাইন। এরপর হচ্ছে নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক গুলো ডিক্লেয়ার করবো দেখেন, এই যে রাউটিং টেবিলটা শুধুমাত্র আমাদের যে এই R1 রাউটারের যে যে কানেক্টেড নেটওয়ার্ক গুলো আছে আমরা শুধুমাত্র এই নেটওয়ার্ক গুলোকে এখানে ডিক্লেয়ার করবো। কি দেখেন 192.168.10 192.168.10 এই একটা, কারণ 10.0 হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, এখানে কিন্তু আর কিছু লিখতে হবে না আপনাকে। ওকে, সাবনেট মাস্টার কিছু লিখতে হবে না, এটা দিলে সে নেটওয়ার্কটা নিয়ে নিবে। দেখেন এখানে যদি আমরা কিছু দিক বলতেছে কিছু লিখ নাই, ওকে, এখানে দিল কি বলতেছে মানে আইপি অ্যাড্রেস, ওকে, এতটুকু। এরপর আরেকটা নেটওয়ার্ক কি ভাইয়া, 10 নেটওয়ার্ক গেল, আরেকটা কি কি নেটওয়ার্ক 10 আছে, এই যে 10 নেটওয়ার্কটা আছে, আরেকটা হচ্ছে কি 13 নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে কি 100। সো আমরা এগুলো লিখিনি, হ্যাঁ, আবার লিখি নেটওয়ার্ক, শুধু আমাদের নেটওয়ার্ক গুলো, আমি যে রাউটারটা আছে অর্থাৎ আমার ঘরের ইনফরমেশন গুলো আমি দিব শুধুমাত্র, হ্যাঁ, 13.0। ওকে, তারপর হচ্ছে কি নেটওয়ার্ক 192.168.100.0 শেষ। আমার আর কিছু লিখতে হবে না, শুধুমাত্র আমার ঘরের যা যা ইনফরমেশন আমি সেগুলোই প্লেস করব, আমি দিলাম। এবার আসেন রাউটার 2 তে যাই, রাউটার 2 তে আমরা কি দেখব, রাউটার 2 তে যদি আমি শো আইপি রাউট দেই, দেখেন এখানেও একই ইনফরমেশন, কি কয়টা নেটওয়ার্ক, এখানে আছে 10 নেটওয়ার্ক আর হচ্ছে কি 11 নেটওয়ার্ক। ওকে, সো আমরা দেই কনফিগ মোডে যাই, রাউটার রিপ, ভার্সন কিন্তু সেম রাখতে হবে, ভার্সন 2। ওকে, এরপর হচ্ছে কি নেটওয়ার্ক
192.168.10.0। আপনি বলতে পারেন যে স্যার এই নেটওয়ার্কটা তো আমরা R1 এ দিয়েছি, তাহলে R2 তে কেন? দেখেন, R2 তেও তো একই নেটওয়ার্কের একটা আইপি আছে না? তার মানে এই নেটওয়ার্কটা R2 এর অংশ, R1 এরও অংশ। এই জন্য আমাকে এই নেটওয়ার্কটার ইনফরমেশনটা দিতে হবে। নেটওয়ার্ক স্যার 190। এর মানে কি আহ, একটা রাউটারে একাধিক প্রোটোকল সম্ভব? মানে প্রথমে আমি ভাবছিলাম স্যার জাস্ট একটা প্রোটোকল বলবো ওইটাই অ্যাক্টিভ হয়ে যাবে ওই রাউটারের জন্য, কিন্তু স্যার এখন তো দেখতেছি প্রোটোকল বলার পরে কোন কোন নেটওয়ার্ক ওইটার আওতাভুক্ত থাকবে ওইটা আবার অ্যাড করা হ্যাঁ, লাগতেছে। আপনি অবশ্যই একই রাউটারে আপনি কিন্তু মাল্টিপল রাউটিং প্রসেস চালাতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ। জি স্যার, বুঝতে এবং পারছি। এবং সেম নেটওয়ার্কের জন্য মাল্টিপল রাউটিং প্রসেস চালাতে পারেন, তাও সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে কি করবে সেটা আমি পরে বলতেছি। হ্যাঁ, ওকে। 11.0, এখানে কি এই দুটো নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে কি 10 নেটওয়ার্ক, আর একটা হচ্ছে কি 11। সো আমরা এই দুটো নেটওয়ার্কে, আর কোনো ইনফরমেশন আছে এখানে? আর কোনো ইনফরমেশন নাই। আমি দিয়ে দিলাম এটা। R2 এরও শেষ। এবার R3 তে যে দেখেন, ডাইনামিক রাউটিং কত কিছু শিখতে হয় ওর, এতগুলা টাইমার অনেক কিছু। তারপর কি ম্যাট্রিক্স কিভাবে ফাইন্ড আউট করে সেটা শিখতে হয়, কিন্তু কনফিগারেবল কিন্তু তেমন কিছুই না। বাট ডাইনামিক রাউটিং কনফিগার ইজি। কোনো সময় যদি প্রবলেম হয় তখন ওই প্রবলেমটা আইডেন্টিফাই করা একটু টাফ ব্যাপার। হ্যাঁ, যদি আপনি ভিতরের এগুলো না বুঝেন, প্যারামিটার গুলো যদি না বুঝেন। হ্যাঁ, রাউটার রিড ভার্সন 2। আচ্ছা, এখানে একটু, যেহেতু আমি আগে আপনাদেরকে এই R3 রাউটারের কি আইপি রাউট কমান্ডটা দিই নাই, সো আমি এখানে লিখতেছি ডু শো আইপি রাউট। চাইলে এখান থেকে মানে যে কোনো জায়গা থেকে আইপি রাউট দেখা যায় যে কোনো। তাহলে আপনাকে শো কমান্ড দিতে গেলে কি লিখতে হবে? আগে ডু লিখতে হবে। আর যদি আপনি প্রিভিলেজ মোড থেকে চেক করেন তাহলে ডু আর লিখতে হবে না, ডিরেক্ট কি শো আইপি রাউট দিলেই হয়। বাট প্রিভিলেজ মোড ছাড়া, অর্থাৎ এ মোড ছাড়া অন্য কোনো কনফিগ মোডে বা রাউটিং মোডে, যে কোনো মোডে যদি আপনি শো কমান্ড চালাতে চান, অবশ্যই ডু কথাটা লিখতে হবে শো এর আগে। ডু শো আইপি রাউট। দেখেন এখানে কয়টা নেটওয়ার্ক আছে? একটা, দুইটা, আর কোনো নেটওয়ার্ক নেই। ওকে, সো আমরা এখানে লিখি নেটওয়ার্ক, সরি, নেটওয়ার্ক কত? 192.168.11.0। নেটওয়ার্ক 192.168.12.0। মনে রাখবেন সবসময় নেটওয়ার্ক যখন ডিক্লেয়ার করবেন অবশ্যই নেটওয়ার্ক অ্যাড্রেস ডিক্লেয়ার। নেটওয়ার্ক অ্যাড্রেস কি? নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে ওই নেটওয়ার্কের প্রথম আইপিটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বলে। প্রথম আইপি কি জিরো দিয়ে সব নেটওয়ার্ক শুরু হয়। হ্যাঁ, ডিপেন্ডস অন সাবনেট মাস্ক। যেহেতু এখানে সাবনেট মাস্ক 224, তার মানে কি এটা 256টা আইপির একটা নেটওয়ার্ক। এবং আমরা জানি কোনো একটা আইপি ব্লকে কি 256টা আইপি থাকলে ওই আইপি সিরিজের প্রথম আইপিটা কত হয়? জিরোই হয়। আচ্ছা, এই দুটো আমরা আপথি নেটওয়ার্কটা আমরা ডিক্লেয়ার করা শেষ করলাম। এটাকে এবার জাস্ট মিনিমাইজ করে রাখি। এবার আমরা R4 এ চলে যাই। R4 এ গিয়ে আমরা দেখেন শো আইপি রাউট। এখানে দেখেন কয়টা নেটওয়ার্ক আছে? এখানে আছে এ একটা নেটওয়ার্ক, এ আরেকটা নেটওয়ার্ক, এ আরেকটা নেটওয়ার্ক, অর্থাৎ তিনটা নেটওয়ার্ক আছে। ওকে, ট্রাফিক ইন্টারফেস, সরি ইন্টারফেস কেন দেখি, রাউটার রিপ ভার্সন 2। নেটওয়ার্ক, নেটওয়ার্ক কি লিখছি ভাইয়া? 192.168.12.0 একটা নেটওয়ার্ক। একটা হচ্ছে 13.0। নেটওয়ার্ক 192.168.13.0। আর একটা হচ্ছে কি নেটওয়ার্ক 192.168.200.0। আমরা তিনটা নেটওয়ার্কই ডিক্লেয়ার করে ফেললাম। এখন দেখেন কিছুক্ষণ আগে আমরা দেখছি কি R4 এ কি শুধু সিএল কানেক্টেড কিংবা লোকাল বলে রাউটিং টেবিলে ইনফরমেশন আছে, কোনো কিন্তু অন্য কোনো কিছু না। এখন আমরা যদি
এখন আমরা যদি কি করব, আমরা দেখেন শো আইপি রাউট কমান্ডটা দিই। এই যে দেখেন এখন কি আসছে, এই যে দেখেন সিএল এর সাথে সাথে কোনটা কোনটা আসছে, আপ দিয়ে চলে আসছে, আর ফর কি রিফ, আর ফর রিফ। এখন এখান থেকে কি দেখবো, দেখেন এখানে বলতেছে যে যদি আমরা এর কানেক্টেড নেটওয়ার্ক গুলো কোন 12, 13 আর হচ্ছে কি 200, এগুলো হচ্ছে কি তার নিজস্ব নেটওয়ার্ক। এখন আমরা এক্সট্রা কি কি নেটওয়ার্ক পাচ্ছি দেখেন, আর দিয়ে যেগুলো, এগুলো হচ্ছে তার নিজের নেটওয়ার্ক না, অন্য রাউটার নেটওয়ার্ক। কি কি 10, 10টাকে আমরা পাচ্ছি, 11টাকে পাচ্ছি, আর পাচ্ছি কি আর দিয়ে, এই যে আর দিয়ে 100 নেটওয়ার্কটাকে পাচ্ছি। ওকে, এরপরে দেখেন আমরা স্ট্যাটিক রাউটিং এ যেমন বলতাম যে নেক্সট হপ, এখানে বলতেছে ভায়া, ভায়া কত দিয়ে যাবে 13 অর্থাৎ যদি আপনি 10 নেটওয়ার্কে যেতে চান তাহলে আপনি কোন কোন দিক দিয়ে যাবেন 13.1। দেখেন 13.1 কোথায়, এই যে এইদিকে। অর্থাৎ আপনি যদি 10 নেটওয়ার্ক, কোনটা 10 হচ্ছে এই নেটওয়ার্ক R1 এর নেটওয়ার্ক, এই দিক দিয়ে যদি যেতে হয় তাহলে আপনাকে এই দিক দিয়ে যেতে হবে। এখন দেখেন আর 11 নেটওয়ার্কে যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে, দেখেন 11 এ যেতে গেলে সে বলতেছে কি 12 দিয়ে যেতে হবে। কেন, 11 ও তো সেই দিক দিয়ে যেতে পারতো, রাইট? 11 এ কি যেতে পারতো না এদিক দিয়ে, 11 নেটওয়ার্কটা কোথায়, 11 নেটওয়ার্কটা হচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ, এখন সে চাইলে কি আপনি 11 নেটওয়ার্কে যেতে পারতো, রাইট? এই যে এটা হচ্ছে কি 11 নেটওয়ার্ক, সে চাইলে কি এখানে আপনি 11 নেটওয়ার্কে সে চাইলে যেতে পারতো। ওকে, এদিক দিয়েও আসতে পারতো, কোন দিক দিয়ে, এই যে এদিক দিয়ে, কিন্তু সে বলতেছে এদিক দিয়ে। কেন, কারণ তার মনে হয়েছে যে 11 নেটওয়ার্কটা কোথায়, 11 নেটওয়ার্কটা এই এখানেও আছে, R3 তেও আছে, আবার R2 তে আছে। তার মানে তার জন্য এটা কি এক হপ পার হইলে কিন্তু সে 11 নেটওয়ার্কে পৌঁছাতে পারতেছে। আর এদিক দিয়ে গেলে কয়টা হপ, একটা, দুইটা হপ। যার কারণে সে এদিক দিয়ে এটাকে কি, এটা সে কম হপে পাচ্ছে, অর্থাৎ ম্যাট্রিক্স ভ্যালুটা এদিক দিয়ে কম। আর এদিক দিয়ে যদি যেতে চায় তাহলে তাকে দুইটা রাউটার পার হয়ে এখানে 11 নেটওয়ার্কে আসতে হবে, যার কারণে সে এদিক দিয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা যদি দেখি, দেখেন সরি, আমরা যদি এখন আবার R4 এ যাই, কি দাঁড়াচ্ছে ভাইয়া, আচ্ছা এগুলো একটু মুছে দিই। এই যে দেখেন এখানে কি আছে, এখানে এই যে 11টা হচ্ছে এদিক দিয়ে, আবার যখন দেখেন আর 100 নেটওয়ার্কে যখন যাবে সে কোন দিক দিয়ে যাচ্ছে 13.1, কোন দিক দিয়ে 13.1, এই যে এদিক 13.1 হচ্ছে এদিকে। অর্থাৎ এই একটা হপ পার হয়ে সে কিন্তু এখানে পৌঁছে যাচ্ছে, যার কারণে সে এদিক দিয়ে যাচ্ছে। সো আমরা যদি এখন পিং করি, দেখি আমরা PC0 থেকে PC2 কে পিং করব। ওকে, পাওয়া যায় কিনা। পিং, আমরা আছি কিন্তু PC0 তে 100.10, আমরা পিং করব 200.10 কে। ওকে, পিং 192.168.200.10 হচ্ছে না, কেন হচ্ছে না ভাইয়া? সবগুলাই তো মনে হয় রাউটিং ইয়া নিয়ম দেওয়া নাই স্যার। কি দেওয়া নেই? রাউটিং প্রোটোকল সবগুলাই কি স্যার ইমপ্লিমেন্ট করা হয়েছে? অবশ্যই দেখি আমরা সবগুলোতে হয়েছে কিনা। শো আইপি রাউট, এই যে দেখেন রিপ দিয়ে পাচ্ছি আমরা, এই যে জি 200 স্যার। নেটওয়ার্ক পাচ্ছি না R1 থেকে। তার মানে কি অবশ্যই তা এটা থেকে এটা পিং পাওয়া উচিত, রাইট? পাওয়া উচিত না? জি স্যার, তাহলে তো পাওয়া উচিত। হ্যাঁ, তাহলে পাচ্ছি না কেন, পাচ্ছি না এর জন্য দেখেন আমি যদি বসাই ফেলতাম আপনারা এই জিনিসটা খেয়াল করতেন না। হ্যাঁ, আমি ইচ্ছে করে বসাই নাই। কি বসাই নাই, এই যে ডেস্কটপে যাই, দেখেন তো আমি যখন আইপি কনফিগ লিখছিলাম, আইপি এখানে গেটওয়ে লিখছিলাম ভাইয়া। ও, বুঝতে পারছি স্যার, গেটওয়ে দিতে হবে। কিন্তু যদি স্যার গেটওয়ে না অটোমেটিক থাকে পাওয়ার তাহলে কথা না সে, স্যার? হ্যাঁ বলেন,
মানে স্যার অটোমেটিক গেটওয়ে পাওয়ার না, কথা না স্যার? গেটওয়ে কখনো অটোমেটিক আসবে না। সাবনেট মাস্ক আসতে পারে অটোমেটিক, হ্যাঁ, কিন্তু গেটওয়ে কখনোই আসবে না। ওকে, এখন গেটওয়েটা কি হবে, এই নেটওয়ার্কের গেটওয়ে কি, অবশ্যই নেটওয়ার্কটা বাইরে কি এই ইন্টারফেসের উপর দিয়ে যাবে না? তাহলে এই ইন্টারফেসের আইপিটা কত, 100.1, তাহলে গেটওয়ে কত হবে, 100.1। বুঝা গেছে? কোনো কনফিউশন? মানে স্যার এটা হবে রাউটার আইপি অ্যাড্রেসটা? অবশ্যই। আপনার রাউটারে আপনি ধরেন একটা নেটওয়ার্ক, আপনি একটা লোকাল ল্যানে আছেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি বাসার যখন আপনি ইন্টারনেটের থ্রুতে যখন বাইর হন, আপনি কোন দিক দিয়ে বের হন, আপনি যে ওয়াইফাই তে কানেক্টেড আছেন ওই ওয়াইফাই এর যে আইপি অ্যাড্রেসটা, লোকাল আইপি অ্যাড্রেসটা, হ্যাঁ, ওই লোকাল আইপি নেটওয়ার্কটা, যে আইপিটা আপনার ওয়াইফাই রাউটারে বসানো আছে, ওই আইপি হয়ে আপনি বের হচ্ছেন। ওকে, তার মানে এই পিসি থেকে যদি কোনো ডাটা বের হতে হয়, সে অবশ্যই কোন দিক দিয়ে বের হবে ভাইয়া, সে রাউটার অবশ্যই দিয়ে স্যার। অবশ্যই তাকে এই দিক দিয়ে হওয়া ছাড়া কোনো উপায় আছে আর? আর কোনো জায়গা আছে বের হওয়ার? এই ইন্টারফেসের উপর দিয়ে ছাড়া কোনো উপায় আছে? তাকে প্রথমে ডাটাটা কিন্তু এই ইন্টারফেসে আসতেই হবে, তারপর রাউটার ডিসিশন নিবে কোন দিকে ডাটাটা পাঠাবে। বুঝা গেছে? তার মানে এই ইন্টারফেসের, মানে আপনার সুইচটা যে ইন্টারফেসের সাথে কানেক্টেড, ওই ইন্টারফেসের যে আইপিটা থাকবে, ওই আইপিটাই হবে টোটাল নেটওয়ার্ক। এখানে যদি আরো অনেক কম্পিউটার থাকে, অর্থাৎ 100 দিয়ে যতগুলো আইপি হইতো, সকল আইপির গেটওয়ে কত হবে, 100.1। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আর অন্য ভাইরা কোনো কনফিউশন? আমার এখানে 4 জন ভাই আছে, কোনো ভাই কথা বলে না, হ্যাঁ, স্যার আছে, স্যার আছে, সমস্যা নেই। আছেন তো, কিন্তু বুঝতেছেন কিনা সেটা তো ব্যাপার। জি স্যার, এটা বুঝছি স্যার। ওকে ওকে, ঠিক আছে, এবার আসি আমরা, হ্যাঁ। তাহলে স্যার পিসি 0 আর পিসি 1 এর জন্য গেটওয়ে হচ্ছে স্যার ওই যে রাউটার 1 এর আইপি অ্যাড্রেস, আবার জি, স্যার পিসি 2 আর পিসি 3 এর জন্য রাউটার 4 এর 4 এর মানে আইপি অ্যাড্রেস জি 200.1। ওকে, জি। এটা হচ্ছে, এগুলা না হলে, গেটওয়ে না হলে কিন্তু কখনো এক নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্ক কি কমিউনিকেট করবে না। বুঝতে পারছেন? পিসি গেটওয়ে মানে কি জানেন? পিসি গেটওয়ে মানে হচ্ছে আপনি, আমরা যেমন বাসা থেকে বের হতে গেলে কি আমরা দরজা দিয়ে বের হই না, রাইট? আমাদের যে মেইন দরজাটা থাকে, ওই দরজার থেকে, ওই দরজাটা যদি লক থাকে, আমরা কি দুনিয়াতে রাস্তাতে বেরোতে পারবো? বেরোতে পারবো না। এটাও সেম জিনিস, হ্যাঁ। ওকে, এবার আমরা যদি দেখেন, এবার যদি আমরা পিং করি, অবশ্যই আমাদের প্যাকেট যাবে। এই যে দেখেন, একটা পিং বা দুইটা পিং লস হতে পারে, এরপরে কন্টিনিউসে যাবে। এই যে দেখছেন, হুম, পিং হয়েছে। এখন আমরা একটু ডাটা অন্যভাবে পাঠাই। কিভাবে পাঠাবো আমরা? এইভাবে পাঠাই। দেখেন সে কোন দিক দিয়ে যায়। আমি পিসি 1 থেকে পিসি, এই যে ডাটাটা সে যে যাবে, এই ডাটাটা সে, আমরা কিভাবে দেখবো, এই যে দেখেন সে এখান থেকে গিয়ে আগে এখানে আসবে। ওকে, এখানে আসবে আগে, এই ইন্টারফেসের মাধ্যমে এই রাউটার ঢুকবে, তারপর রাউটার ডিসিশন নিবে সে কোন পাথ দিয়ে এখানে পাঠাবে। বুঝতে পারছেন? এ হচ্ছে আপনার কি, আপনার হাউ টু। এখন দেখেন, এখন আমরা কি বলছি, আমরা যদি রাউটিং টেবিলের দিকে একটু চোখ দেই, রাউটিং টেবিলে দেখেন, অর্থাৎ 200 নেটওয়ার্কে যাওয়ার জন্য পথটা কি, 13.2। এই 13.2 পথটা কোথায় ভাইয়া? এটা হচ্ছে এই পথটা, রাইট? এটা হচ্ছে কি 13.2 এর পথ। হুম, এই পথটা হচ্ছে 13.2 এর পথ। ওকে, এখন আমি কি স্যার করব, আরেকটা এই কোশ্চেন স্যার। পথটাকে আমি,
জি স্যার বলেন। একটু মানে পূর্ববর্তীতে ফিরা যায় স্যার, মানে সুইচিং এর যে বিষয়টা স্যার, এই যে এখানে ব্রডকাস্ট না করে ও ডিরেক্ট কেমনে বুঝলো এটা PC3? কোথায় ব্রডকাস্ট করবে? ওই যে স্যার PC3 তে পাঠানোর কথা, ওইটা স্যার PC2 আর PC3 এর মধ্যে ব্রডকাস্ট হওয়ার কথা না স্যার? ও, সে যেটা হয়েছে এখানে ম্যাক অ্যাড্রেস আছে, এই যে দেখেন, এই জন্য সে আর ব্রডকাস্ট করে নাই এই সুইচের মধ্যে। হ্যাঁ, টেবিলে আপনার ম্যাক অ্যাড্রেসটা আছে, এই যে দেখেন, দেখছেন, এই যে এক ও নাম্বার। আচ্ছা, এটা স্যার অটো কনফিগারেশন দেওয়া, ডাইনামিক কনফিগারেশন। হ্যাঁ, মানে অটো এসে নিয়ে, আমরা যে পিং দিয়েছিলাম না, হ্যাঁ, জি স্যার। প্রথমে পিং দিয়েছিলাম না, এই যে PC0 থেকে PC2 কে, ওকে, তখনই অ্যাকচুয়ালি ব্রডকাস্ট টডকাস্ট ইন্টারনালি হয়ে গেছে। ওকে, ওই সময় তো আমি প্যাকেট চালাইনি, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, কেউ কিছু বলছিলেন? ওকে, এখন আমরা যদি যাই, দেখেন, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে নেটওয়ার্কটা আছে, এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটাকে আমি কি করব ভাইয়া? এই নেটওয়ার্কটাকে আমি কি, এই নেটওয়ার্কটাকে আমি বন্ধ করে দিব, অথবা এইটাকে উঠাই দিব। ওকে, আমি এখন যেটা করব দেখেন, আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই নেটওয়ার্কটাকে, এই কি করলাম, নেটওয়ার্কটা ধরেন কেটে গেছে, নেটওয়ার্কটা কি কেটে গেছে, তাহলে কি হচ্ছে ভাইয়া? আমার এখন কি এই লিঙ্কটা আছে? এই লিঙ্কটা কিন্তু নেই, তাহলে আমার ডাটাটা এখন কি হবে দেখেন, এখন R1 এ যাই আমরা, আবার আবার রাউটিং টেবিলটা একটু দেখি। কিছুক্ষণ আগে রাউটিং টেবিল কি ছিল? রাউটিং টেবিল ছিল 200 এ যাওয়ার জন্য পথ হচ্ছে কি 13.2। এখন তো এই পথ নাই, এই যে ডাউন হয়ে গেছে। এখন আমরা যদি আবার শো আইপি রাউট দিই, দেখেন 200 এ যাওয়ার জন্য সে এখন কোন দিক দিয়ে যাবে জানেন? 10.2 দিয়ে। 10.2 কোথায়? 10.2 হচ্ছে এই যে এই পথ দিয়ে। এখন সে যাবে কোন দিকে? এদিক দিয়ে হয়ে, এই দিক দিয়ে হয়ে, এদিক দিয়ে। কয়টা হব? একটা, দুইটা, তিনটা হব পার হয়ে সে 200 নেটওয়ার্কে যাবে। যার কারণে এখানে দেখেন, এই যে ভ্যালুটা দেখছেন, এটা হচ্ছে ম্যাট্রিক ভ্যালু। আমি বললাম না, থার্ড ব্র্যাকেটের বাম পাশে একটা ভ্যালু থাকে আর ডান পাশে একটা ভ্যালু থাকে। হ্যাঁ, বাম পাশের ভ্যালুটাকে বলা হয় এডি ভ্যালু, আর ডান পাশের যে ভ্যালুটা থাকে এটা হচ্ছে কি, প্রত্যেক রাউটিং প্রসেসে আলাদা আলাদা কি ম্যাট্রিক ভ্যালু আছে, এটাকে বলে সেই ম্যাট্রিক ভ্যালু। হ্যাঁ, এখন ম্যাট্রিক ভ্যালুটা কি? আগে দেখেন, আগের বার যখন লিঙ্কটা কাটা যায়নি তার আগে ছিল কি, হব ছিল কয়টা? একটা। কারণ হচ্ছে তখন এখান থেকে এখানে কয়টা হব, একটা রাউটার পার হইলে কি এই নেটওয়ার্কে আসতে পারতেছে, যার কারণে কি একটা হব। এখন হচ্ছে কি একটা, দুইটা, তিনটা নেটওয়ার্ক পার হয়ে এই রাউটারে আসতেছে, যার কারণে এখন সে হব দেখাচ্ছে কয়টা? তিনটা। ম্যাট্রিক ভ্যালু হচ্ছে তিনটা, কারণ রাউটারে রিপ রাউটিং প্রসেসের ম্যাট্রিক ভ্যালু কি, হপ কাউন্ট, অর্থাৎ কয়টা রাউটার আপনি পার হচ্ছেন সেটা। এই জন্য এখন দেখাচ্ছে কি তিনটা। ওকে, এখন যদি আমরা, বুঝতেছেন আমার কথাগুলো ভাইয়া? জি স্যার। এখন আমরা PC0 থেকে যদি আমরা PC1 একটা ডাটা পাঠাই, দেখেন কোন দিক দিয়ে যায়। এই যে দেখেন, এখানে আসছে, আসার পরে এদিকে যাবে সে। ওকে, এখানে দেখেন, এখানে কি আমরা কোনো কিছু করছি? সে কিন্তু অটো ক্যালকুলেশন করে কিন্তু এদিক দিয়ে ডাটাটা পাঠাই দিচ্ছে, আমাদের কিন্তু কোনো কিছু করতে হয়নি। এটাই হচ্ছে ডাইনামিক রাউটিং এর বিউটি। অর্থাৎ আপনার প্রাইমারি লিঙ্ক যদি মানে কোনো কারণে কি ব্রেকও হয়ে যায়, লসও করে, সে সেকেন্ডারি পাথ দিয়ে তার ডাটাটাকে কি পাঠানো শুরু করে দেয়। আপনাকে তখন কিছু করতে হবে না, অটো রিডান্ডেন্সিটা সে এনশিওর করে। ওকে, আমি আপাতত বন্ধ করে দিলাম এটা।
ডিলিট করি। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা আবার এই লিঙ্কটাকে দেখেন জয়েন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, দেখবেন যে ডাটাটা আমরা আবার যখন পাঠাবো সে তখন আর এদিক দিয়ে ডাটাটা না পাঠিয়ে অটোমেটিক্যালি কি এদিক দিয়ে পাঠানো শুরু করে দিবে। ওকে, ডাটা আবার জয়েন দিয়ে দিলাম। আমরা যখন এই যে এখন আবার একটা ডাটা পাঠাবো, দেখেন PC0 থেকে আবার পিসি কাকে পাঠাবো? আচ্ছা, ইন প্রোগ্রেসটা আমরা ডিলিট করে দিতে হলে সুবিধা, রিয়েল টাইমে চলে আসি। ওকে, এখন আমরা সিমুলেশনে যাই, আবার দেখি ডাটাটা কোথায় যায়। দেখেন এখান থেকে এখন ডাটাটা যাচ্ছে কোথায়? এই যে এখানে। হ্যাঁ, যাওয়ার কথা কিন্তু এই দিক দিয়ে, রাইট? কিন্তু সে আর এই দিক দিয়ে যাবে না, সে এদিক দিয়ে পাঠাই দিতেছে। আমরা কিন্তু কোনো প্রকার হাত দিই নেই যে তোমাকে এদিক দিয়ে যেতে হবে ওদিক দিয়ে যেতে হবে, কিছুই বলিনি, বলছি? ওকে, তার মানে আপনার আমাদের রিপ রাউটিং প্রসেসটা কি ওকে। এখন স্যার এই প্রোটোকলে কি স্যার হপ কাউন্টটাই মেইন হিসেবে হ্যাঁ, হিসাব এই হয় নাকি স্যার? প্রসেসের, হ্যাঁ, রিপ রাউটিং প্রসেসের হপ কাউন্টে হচ্ছে মেইন, ঠিক আছে? বাট সব ডাইনামিক রাউটিং কিন্তু হপ কাউন্ট না, শুধুমাত্র রিপের জন্য কি হপ কাউন্ট। আমরা পরবর্তীতে ডাইনামিক রাউটিংটা করব সেটা হচ্ছে কি ওএসপিএফ। ওকে, ওএসপিএফ এর আবার ম্যাট্রিক্স ভ্যালুটা, এখানে যেমন ম্যাট্রিক্স ভ্যালুটা সে ইয়ে করে কিভাবে হপ কাউন্ট করে, ওএসপিএফ এ কিন্তু ম্যাট্রিক্স ভ্যালুটা হবে কি ডিফারেন্ট সিনারিও। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, জি আচ্ছা। স্যার, এখানে অনেকগুলাই প্যারামিটার বলছিলেন, যেমন ডিলে, তারপরে আরো কি কি যেন। হ্যাঁ, ওটা হচ্ছে না ডিলে, তারপর ব্যান্ডউইথ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এটা কি, ওটা হচ্ছে ইআইজিআরপির জন্য, ওটা হচ্ছে কি ইআইজিআরপির জন্য। আর ওএসপিএফ এর জন্য হচ্ছে আপনার ব্যান্ডউইথ কে মেন। ওএসপিএফ এর জন্য কি ব্যান্ডউইথ, বুঝতে পারছেন? এই যে জি স্যার। কমিউনিকেশন যে ব্যান্ডউইথটা আছে এটা হচ্ছে ওএসপিএফ এর জন্য। হ্যাঁ, কিন্তু সে ব্যান্ডউইথ দিয়ে একটা ক্যালকুলেশন করে, ওই ক্যালকুলেশন করে যে মানটা বের হয় ওটাকে বলে কস্ট। আর ওএসপিএফ এর ম্যাট্রিক্স ভ্যালুর নাম হচ্ছে কস্ট। ওটা আমরা পরে শিখবো যে কিভাবে কি করে। হ্যাঁ, রিপের আর কিছু জানার আছে? আমাদের রিপটা শেষ। স্যার ফ্রিকোয়েন্টলি কোনটা ইউজ হয়, ওএসপিএফ নাকি ওএসপিএফ, রিপ? ওএসপিএফ, হ্যাঁ, আচ্ছা। ওএসপিএফ হচ্ছে সবচেয়ে মার্কেটে সবচেয়ে বেশি ইউজ হয় ফর ইন্ট্রানেট। কিসের জন্য ভাইয়া? ইন্টারনেট, এগুলো ইন্ট্রানেট। কিন্তু, হ্যাঁ ইন্ট্রানেট, নট ইন্টারনেট। ইন্টারনেটে আচ্ছা। কিন্তু ওএসপিএফ রিপ এগুলো ইউজ হয় না, কারণ আমরা জানি কি ওএসপিএফ রিপ হচ্ছে কি আইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। ওই যে আমরা পড়ছিলাম না আগের জি স্যার, ক্লাসে। আইজিপি, ইজিপি। হ্যাঁ হ্যাঁ, আর যদি আপনার এক্সট্রানেটের জন্য হয়, অর্থাৎ আপনি একটা নেটওয়ার্ক থেকে, ইন্টারনাল নেটওয়ার্ক থেকে আপনি আউটসাইড নেটওয়ার্কে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইজিপি, মানে হচ্ছে বিজিপি দিয়ে করতে হয়। ইজিপির একটাই প্রোটোকল, সেটা হচ্ছে কি বিজিপি। এই জন্য ইন্টারনেটের ক্ষেত্রে যদি ডাইনামিক রাউটিং করে আমরা বিজিপি দিয়ে করি, বুঝতে পারছেন? হ্যাঁ, যেমন ধরেন আইএসপি টু আইএসপি যদি কমিউনিকেশন করি, অথবা আইএসপি টু আইএজি যদি কমিউনিকেশন করি, সেক্ষেত্রে আমরা বিজিপি করে থাকি। হ্যাঁ, ওকে, তাহলে আমি এটা সেভ করে রেখে দিলাম। শেষ। এই যে রিপে যা আমি যা এগুলো করেছি এখানে তাই আছে। ওকে,
আমরা এখন আপনার চলে যাই, কোথায় চলে যাব, আপনার ওএসপিএফ এ। হ্যাঁ, আচ্ছা, ওএসপিএফ এ যাওয়ার আগে বলে রাখি, ওএসপিএফ আপনার এই যে আমরা রিপ কিংবা ইএজিপি, এগুলো হচ্ছে যে অ্যালগোরিদমের আপনার মেকানিজমে চলে, সেগুলোকে বলি আমরা ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম। আর ওএসপিএফ এবং আইএসআইএস হচ্ছে কি একটা, এটা ওএসপিএফ এর মতো একটা রাউটিং প্রোটোকল, কিন্তু সেটা হচ্ছে আইএসআইএসটা হচ্ছে সিসকো প্রপ্রাইটরি। হ্যাঁ, আর ওএসপিএফটা হচ্ছে কি, ওএসপিএফটা হচ্ছে সিসকো টু নন সিসকো, সিসকো টু সিসকো, সব ধরনের ডিভাইসে আমরা ওএসপিএফ রাউটিং প্রোটোকলটা ইউজ করতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা সব জায়গায় ম্যাক্সিমামে আমরা ওএসপিএফ ইউজ করে থাকি। আচ্ছা, ওএসপিএফ এর জন্য যে অ্যালগোরিদম মেকানিজমটা, সেটাকে বলা হয় লিংক স্টেট অ্যালগোরিদম। হ্যাঁ, আর বিজিপির জন্য যে অ্যালগোরিদম, এটাকে বলে পাথ ভেক্টর অ্যালগোরিদম। ওকে, এখন লিংক স্টেট রাউটিং প্রোটোকলটা আসলে কি জিনিস, এটা একটু। লিংক স্টেট হচ্ছে যে প্রত্যেক রাউটার তার যে কানেক্টিভিটি ম্যাপ আছে, অর্থাৎ এক রাউটারের সাথে এক রাউটারের যে কানেক্টিভিটি ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো কি করে সে প্রত্যেক রাউটারকে কি তাদের ইনফরমেশন গুলো পাঠায়, কানেক্টিভিটি ইনফরমেশন গুলো। হ্যাঁ, এবং এই কানেক্টিভিটি ইনফরমেশন গুলা থেকে তারা কি করে এক ধরনের ডাটাবেস তৈরি করে। এই ডাটাবেস থেকে তারা এরপরে বেস্ট রাউট আপনার ক্যালকুলেশন করে রাউটিং টেবিলে বেস্ট রাউটটা তারা নিয়ে আসে। ওকে, এই কথাগুলো এখানে বলা আছে। এবার আসি আমরা ওএসপিএফ এর একটু ইতিহাসগুলো দেখি। হ্যাঁ, ওএসপিএফ এর পুরো নামটা কি, ওপেন শর্টেস্ট ফার্স্ট। এটা অ্যাকচুয়ালি একটা লিংক স্টেট অ্যালগোরিদম, ঠিক আছে, কিন্তু এটার মেইন যে অ্যালগোরিদম, এটা হচ্ছে শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা হচ্ছে ডাচ একজন কম্পিউটার সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে কি এজার ডিক্সটা। ওকে, যার কারণে এই শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগোরিদমটার আরেক নাম বলে ডিক্সটা অ্যালগোরিদম। ওকে, ওএসপিএফ ভার্সন 1 আপনার 1989 সালে আসে, ওএসপিএফ ভার্সন 2 1998 সালে, এটা আপনার আইপি ভার্সন 4 এর জন্য। আর ওএসপিএফ ভার্সন 3 এটা IPv6 এর জন্য ইউজ হয়। হ্যাঁ, ইউজুয়ালি আর কি। ওকে, এবার আসেন কিভাবে কাজ করে। রাউটার স্টোরস ইনফরমেশন অ্যাবাউট দ্য নেটওয়ার্ক ইন এলএসএস, অর্থাৎ লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, ওই যে আমি বললাম কি করে ওএসপিএফ এর আন্ডারে যতগুলো রাউটার থাকে, প্রত্যেক রাউটার তাদের নেটওয়ার্কের ইনফরমেশন গুলা কি করে এক রাউটার, প্রত্যেক রাউটারকে নিজের নেটওয়ার্ক ইনফরমেশন সম্বন্ধে কি অ্যাডভার্টাইজমেন্ট করে। ওকে, এবং হুইচ আর অর্গানাইজড ইন স্ট্রাকচার কল্ড এলএসডিবি। এই যে তারা যে তাদের লিঙ্ক গুলোর সম্বন্ধে যে লিঙ্ক গুলো যে অ্যাড্রেস করে, এটাকে সংক্ষেপে বলে এলএসএ, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, আর এই এলএসএ ইনফরমেশন গুলো একত্রিত করে একটা ডাটাবেস তৈরি করা হয়, যে ডাটাবেসটাকে বলা হয় কি এলএসডিবি। কি বলা হয়, এলএসডিবি, অর্থাৎ অনেকগুলো এলএসএ কে এক করে করে এলএসডিবি তৈরি হয়। তার মানে ওএসপিএফ এর ডাটাবেসের নাম কি এলএসডিবি। হ্যাঁ, আর ওএসপিএফ এর যে লিংকের ইনফরমেশন গুলো যে অ্যাড্রেস করে, ওই ইনফরমেশন গুলার অ্যাডভার্টাইজমেন্টের যে ফাইলগুলো যে পাঠায়, হ্যাঁ, এগুলোর নাম কি এলএসএ, অর্থাৎ লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, আচ্ছা, routers will flood LSA until all routers in the OSPF area develop the same map of the network LSD। আচ্ছা, এখন LSA ইনফরমেশন যে পাঠায়, যতক্ষণ পর্যন্ত না যতগুলো একটা নেটওয়ার্কের মধ্যে যদি আপনার 4টা রাউটার থাকে বা 5টা রাউটার থাকে বা 10টা রাউটার থাকে, এরকম ধরেন আপনার অনেকগুলো রাউটার আছে বা 50টা রাউটার আছে, প্রত্যেকটা রাউটারের সাথে কি আপনার একটা নেটওয়ার্ক করা আছে ধরে নিলাম। ওকে,
এই যে প্রত্যেকটা রাউটারকে কি করে তাদের লিঙ্ক স্টেট ইনফরমেশন গুলো পাঠায়, এবং কতক্ষণ পর্যন্ত পাঠায়, যতক্ষণ পর্যন্ত না সবগুলো রাউটারের কাছে একই রকম লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট ইনফরমেশন জমা না হচ্ছে। অর্থাৎ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট পাঠাতে পাঠাতে কি হয়, ওরা প্রত্যেকটা রাউটার কি তৈরি করে, একটা ডাটাবেস তৈরি করে, যেটাকে বলে আমরা এলএসডিবি। এবং প্রত্যেক রাউটারের কাছে এই যে যে ডাটাবেসটা তৈরি হয়, এই ডাটাবেসটা কি, এই ডাটাবেসের ইনফরমেশন প্রত্যেকটা রাউটারের যতক্ষণ পর্যন্ত সেম না হবে ততক্ষণ পর্যন্ত আপনার লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট কি চলতেই থাকে। এই কথাটা এখানে বলছে, routers will flood LSA until all routers in the OSPF area develop the same map of the network। অর্থাৎ সেম ম্যাপ অফ দ্য কি নেটওয়ার্ক বলতে কি এখানে বোঝাচ্ছে আপনার এলএসডি, লিঙ্ক স্টেট ডাটাবেসটা। ওকে, এবার আসি আমরা সে কিভাবে ফ্লাড করে একটু দেখি, এলএসএ ফ্লাডিংটা কিভাবে করে। যেমন ধরেন এরকম একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা অলরেডি রানিং। ওকে, এই নেটওয়ার্কটা অলরেডি রানিং, এখানে নতুন একটা লিঙ্ক অ্যাড হয়েছে এবং নতুন একটা নেটওয়ার্ক অ্যাড হয়েছে। এই নেটওয়ার্কটা কি, এইটা। যখন এই লিঙ্কটা অ্যাড হয়েছে তখন এলএস এর মধ্যে কিছু ইনফরমেশন এখানে যোগ হয়েছে। এলএস এর কি ইনফরমেশন যোগ হয়েছে, এলএস এর তো ইনফরমেশন হয়েছে যে এই লিঙ্কটা কোন রাউটার আন্ডারে। এই রাউটারটা কিন্তু সে R4 হিসেবে, অন্যান্য রাউটার কিন্তু R4 নামে চিনবে না। চিনবে কিভাবে, প্রত্যেকটা রাউটারের নিজস্ব একটা রাউটার আইডি থাকে। হ্যাঁ, এই রাউটার আইডিটা অটোমেটিক্যালিও আপনার ইলেক্টেড হইতে পারে, অথবা আপনি চাইলে কি ম্যানুয়ালি রাউটার আইডি কি বসিয়ে দিতে পারেন। ধরে নিলাম এখানে এর R4 রাউটার আইডিতে যে রাউটার আইডিটা আছে এটা ম্যানুয়ালি অ্যাসাইন, এবং যার রাউটার আইডিটা দেওয়া হয়েছে 4.4.4.4। এলএস এর মধ্যে থাকে রাউটার আইডি ইনফরমেশন, তারপর হচ্ছে নতুন যে লিঙ্কটা অ্যাক্টিভ হলো ওই লিঙ্কের যে নেটওয়ার্ক ইনফরমেশনটা সেই ইনফরমেশনটা থাকে, তারপর হচ্ছে এই লিঙ্কের ম্যাট্রিক্স ভ্যালুটা কত সেটা অটোমেটিক ক্যালকুলেট করে। এখানে ম্যাট্রিক্স ভ্যালুটা আসছে কত, কস্ট। ওএসপিএফ এর যে ম্যাট্রিক ভ্যালুটাকে বলে কস্ট। কি বলে, কস্ট। হ্যাঁ, তাহলে এখানে এই ইনফরমেশন গুলো চলে আসছে। এই যে নতুন একটা লিঙ্ক অ্যাক্টিভ হওয়ার পরে এবং ওই লিঙ্কে কি একটা নেটওয়ার্ক প্লেস করার পরে এখানে একটা এলএস এর ইনফরমেশন তৈরি হয়ে গেছে। এলএস এর ইনফরমেশনটা কি, কোন রাউটারের এলএসএ এবং ওই রাউটারের কোন যে নেটওয়ার্কটা নতুনভাবে আমাদের অ্যাক্টিভ হয়েছে ওই নেটওয়ার্কের ইনফরমেশন, এবং ওই নেটওয়ার্কটার জন্য যে ম্যাট্রিক ভ্যালুটা ক্যালকুলেট করে পাওয়া গেছে ওই ম্যাট্রিক ভ্যালুটা অর্থাৎ কস্ট। এই তিনটে ইনফরমেশন হচ্ছে একটা এলএস এর ইনফরমেশন। কটা এলএস এর ইনফরমেশন, একটা এলএস এর ইনফরমেশন। সো এই যে R4 এর একটা এলএসএ ইনফরমেশন, এই R4 যেটা করবে সে R2 কে পাঠাবে, R3 কে পাঠাবে। ওকে, R3 আবার যেটা করবে, এই যে নতুন যে এলএসএ ইনফরমেশনটা পেলো, R3 আবার কাকে পাঠাবে, R3 আবার R1 কে পাঠাবে, R2 কি করবে, আবার R1 কে পাঠাবে। ওকে, তার মানে কি যতক্ষণ পর্যন্ত না R1 R3 এবং কি R2 সবার কাছে এই নতুন এলএস এর ইনফরমেশনটা না যাবে ততক্ষণ পর্যন্ত এই এলএস এর ইনফরমেশনটা ফ্লাড হইতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এভাবে করে করে আপনার এলএসএ ফ্লাডিংটা চলে। ইচ এলএসএ হ্যাজ এন এজিং টাইম 30 মিনিট। আচ্ছা, এই যে একটা এলএসএ ইনফরমেশন যায়, পাঠানো হলো, এই এলএসএ ইনফরমেশনটা প্রত্যেক রাউটারের কাছে কতক্ষণ থাকবে, আপনার 30 মিনিট থাকবে। বাই ডিফল্ট কি 30 মিনিট পর্যন্ত থাকে। 30 মিনিট পরে অটোমেটিক্যালি আবার এলএসসি প্রত্যেক রাউটারকে তাদের এলএসসি ইনফরমেশন গুলো কি করে, পাঠায় দেয়। অর্থাৎ যখনই এটা হচ্ছে কি বাই ডিফল্ট এজিং টাইম, আপনি চাইলে এজিং টাইমটা বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। সো এই টাইমটা যখন শেষ হয়ে যাবে, সাথে এক্সপায়ার হয়ে যাবে, সাথে সাথে কি করবে, প্রত্যেক রাউটারের এলএসসি ইনফরমেশন গুলো আবার পাঠাতে। যেমন
R2 এর এলএস এর ইনফরমেশন কি হতে পারে? R2 এর আইডিটা, রাউটার আইডি ধরে নিলাম, R2 এর রাউটার আইডি রাখা হয়েছে কত? R2 এর রাউটার আইডি ধরে নিলাম রাখা হয়েছে এরকম যে 2.2 অ্যাসাইন করা হয়েছে, ম্যানুয়ালি অ্যাসাইন করা হলো 2.2। তারপর হচ্ছে ধরেন এই নেটওয়ার্কটার ইনফরমেশন, এরকম সবগুলো নেটওয়ার্কের ইনফরমেশন, এক একটা এলএস এর ইনফরমেশন। ওকে, ধরলাম এই নেটওয়ার্কের ইনফরমেশন, তখন হচ্ছে কি 192.168 এর 2.0 স্ল্যাশ কি 24। ওকে, আচ্ছা, এখানে যখন আমরা নেটওয়ার্কটা ডিক্লেয়ার করব, রিপে যেমন নেটওয়ার্কটা ডিক্লেয়ার করার পর আমরা সাবনেট মাস্ক ডিক্লেয়ার করি না, এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই সাবনেট মাস্ক ডিক্লেয়ার করতে হবে। ওকে, এরপরে হচ্ছে কস্ট ভ্যালুটা, হ্যাঁ, সে একটা অটোমেটিক্যালি কি কস্ট ভ্যালুটা বের করে নিয়ে সে ওই ম্যাট্রিক ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দেয়। ওকে, এলএস এর জন্য এভাবে করে প্রত্যেকটা ইনফরমেশন আপনার এলএস এর মাধ্যমে কি করে অ্যাড্রেস করে এক রাউটার আরেক রাউটারকে। এই জিনিসটা এখানে বলা আছে। ওকে, এবং সবার কাছে যখন এই ইনফরমেশনটা চলে গেছে দেখেন, তখন একটা কি সবাই ইনফরমেশন গুলো পাওয়ার পরে এরকম একটা আপনার ডাটাবেস তৈরি হয়। এই যে সবগুলা এলএস এর ইনফরমেশন একসাথে করে যে ডাটাবেসটা তৈরি হয় এটাকে বলা হয় এলএস ডিবি। ওকে, এবার আসেন ওএসপিএফ এ আর কি কি ঘটনা ঘটে। হ্যাঁ, যখন ওএসপিএফ রাউটিং প্রসেসটা আমরা রান করি, in OSPF, there are three main steps in the process of sharing LSS and determining the best route to each destination in the network. অর্থাৎ স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলেন স্যার। এই যে স্যার কস্টটা তো এক এক রাউটারের কাছে এক একটার জন্য এক এক রকম হবে, তাহলে স্যার ডাটাবেসটা কেমনে সেম হবে? না না, কস্ট এক একটা রাউটারের জন্য এক একটা হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ডাটাবেসটা হচ্ছে যে সে সকল নেটওয়ার্কে ইনফরমেশন পেয়েছে কিনা, এখানে কস্টটা মেন না, মেন হচ্ছে কি নেটওয়ার্ক ইনফরমেশন গুলো পেয়েছে কিনা। কথাটা বুঝে গেছে? জি স্যার। এটা আর কস্ট তো এটা ডিফারেন্ট হবে, কারণ এর কস্ট হচ্ছে 1, ঠিক আছে। ওকে, জি স্যার, ওইটা আবার আরেকজনের কাছে এই কষ্টটা বাইরে যাবে এখান থেকে যাইতে যাইতে। নেটওয়ার্ক ক্যালকুলেট করবে, তখন হয়তো বা বেশি হইতে পারে, 5 হইতে পারে এই জি নেটওয়ার্কে স্যার। আসার জন্য। হ্যাঁ, সেটা তো হবেই। ওকে, বাট নেটওয়ার্ক ইনফরমেশনটা পাচ্ছে সবাই। হ্যাঁ, এখন যেটা হলো যে দেখেন এই কস্টটাও কিন্তু অ্যাকচুয়ালি সবার কাছে একই যাবে, কস্ট 1 হিসেবেই যাবে। ওকে, এখন যখন এই নেটওয়ার্কে যখন ডাটাটা পাঠাতে যাবে, তখন সে কস্ট ক্যালকুলেশন করবে যে এ তো পাঠাইছে 1, কিন্তু আমার তো পাঠাতে গেলে কি হচ্ছে, হিসাব করলে আমাকে 2-3টা কি রাউটার পার হয়ে যেতে হবে। হ্যাঁ, তখন সে অন্যান্য গুলো হিসাব করে, যখন সে রাউটিং টেবিলটা হিসাব করে তখন গিয়ে সে কি করে কস্টটাকে তখন কি এই নেটওয়ার্কের জন্য সে ম্যাট্রিক্স ভ্যালুটাকে তখন চেঞ্জ করে দেয়, সেটা আমরা দেখাবো, সমস্যা নেই। এবার আসেন কি কি ঘটনা ঘটে। প্রথম হচ্ছে যে যখন এলএসডিবি রেডি হয়ে যায় তখন কি করে, ফার্স্টে হচ্ছে কি এই এলএসি ইনফরমেশন গুলো পাঠানোর পরে বেস্ট রাউট সে কি ডিক্লেয়ার করে প্রত্যেকটা কি ডেস্টিনেশনের জন্য। অর্থাৎ R1 ডিক্লেয়ার করবে R2 তে যেতে গেলে তার বেস্ট রাউটটা কি হবে, R3 তে যেতে গেলে তার বেস্ট রাউটটা কি হবে, R4 এ আসতে গেলে তার বেস্ট রাউটটা কি হবে। আবার R2 ডিক্লেয়ার করবে কি R1 এ যেতে গেলে তার বেস্ট রাউটটা কোন দিক দিয়ে হবে, R3 তে যেতে গেলে সে কি R4 হয়ে বেস্ট রাউট হবে না R1 হয়ে বেস্ট রাউট হবে। এই ক্যালকুলেশন গুলা চলতে থাকে ইন্টারনালি। ওকে, কিন্তু ক্যালকুলেশন গুলা চলার আগে কিছু জিনিস ঘটে। কি ঘটে? প্রথম হচ্ছে তারা নেইবারশিপ তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? নেইবারশিপ তৈরি করে উইথ আদার রাউটার্স কানেক্টেড টু দ্য সেম সেগমেন্ট। এই যে নেইবারশিপ কি, যেমন R4 R2 এর সাথে এই নেটওয়ার্কে কানেক্টেড না, তার মানে R4 এই নেটওয়ার্কের মাধ্যমে R2 এর সাথে কি একটা নেইবারশিপ তৈরি করে। আবার R4 এই নেটওয়ার্কের মাধ্যমে R3 এর সাথে একটা নেইবারশিপ তৈরি করে। এই নেইবারশিপটা আগে তৈরি হয়, তারপর নেইবারশিপ তৈরি হওয়ার পরে তারপর কি হয়, এই এলএস এর ইনফরমেশন গুলা কি এক্সচেঞ্জ করে। বিফোর ডেভেলপ নেইবারশিপ কোনো এলএস এর এক্সচেঞ্জ চলে না। ওকে, আচ্ছা,
এখন হচ্ছে তারপর হচ্ছে যখন এলএসি ইনফরমেশন গুলো যায় প্রত্যেক রাউটারের কাছে, যাওয়ার পরে প্রত্যেক রাউটার তখন কি এলএসডিপি তৈরি করে, তৈরি করার পরে তারপর তারা বেস রাউট ক্যালকুলেট করে প্রত্যেকে এলএসডিবির ইনফরমেশন থেকে। Okay? এ হচ্ছে তিনটা আপনার মানে স্টেপ। কি কি? প্রথম হচ্ছে নেইবারশিপ তৈরি করে বিকাম নেইবার্স, তারপর হচ্ছে কি এলএসএ এক্সচেঞ্জ করে, এবং এরপরে হচ্ছে বেস রাউট ক্যালকুলেট করে প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য। ওকে, আচ্ছা, এবার আসেন ওএসপিএফ এর। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন। তাহলে স্যার এর মানে ওই ইন্টারনেটের মধ্যে যতগুলা রাউটার আছে হুম, সবগুলার ইনফরমেশনই মানে মোটামুটি ওই ডাটাবেসে বা অবশ্যই অবশ্যই ওই অবশ্যই থাকবে। থাকতে হবে, আচ্ছা অবশ্যই, আচ্ছা। না হলে তো যেমন স্যার হবে না। যদি ব্যাংকের কথা চিন্তা করি, একটা ব্যাংকের যদি ইন্টারনেট হয়ে থাকে হ্যাঁ, সিলেটের কোথাও থেকে যদি এরকম ওএসপিএফ ইউজ করা হয়, তাহলে স্যার চিটাগাং এরটা কত দূরত্ব ওটা অমনি থাকবে, মানে ডাটাবেজে থাকবে। ব্যাংকের ক্ষেত্রে যেটা করি আমরা হাব এন্ড স্পোক। আমরা যখন নেটওয়ার্ক টপোলজি পড়ছিলাম তখন একটা টপোলজি পড়ছিলাম না, হাব এন্ড স্পোক, ঠিক আছে? মনে আছে কি? জি স্যার। আচ্ছা, হাব এন্ড স্পোক টপোলজিটা কি? অর্থাৎ মেইন একটা রাউটার থাকবে, এই রাউটারের সাথে কি ব্রাঞ্চ রাউটার গুলা কানেক্টেড থাকবে। ওকে, জি সেটা স্যার। বিভিন্ন যে কোনো ওয়েতে হতে পারে। ওকে, যখন আচ্ছা যখন এই ওএসপিএফ করবে, এখানে ধর ব্রাঞ্চ রাউটার, এগুলো কি ব্রাঞ্চ রাউটার, এরকম ধরেন আপনি 200 ব্রাঞ্চ আছে বা 500 ব্রাঞ্চ আছে বা 1000 ব্রাঞ্চ আছে বা 1500 ব্রাঞ্চ আছে। ওকে, প্রত্যেকটা ব্রাঞ্চ কি এই কোর রাউটারের সাথে, এই রাউটারটা কোথায় আছে? এই রাউটারটা আছে আপনার ডাটা সেন্টারে, হেড অফিসে। ওকে, ডাটা সেন্টার রাউটার, আর এগুলো হচ্ছে কি ব্রাঞ্চ রাউটার, এগুলো কি ব্রাঞ্চ রাউটার। ওকে, সো এই ব্রাঞ্চ রাউটার গুলা আপনার হেড অফিসের রাউটারের সাথে কি করবে? নেইবারশিপ তৈরি করবে। বুঝতে পারছেন? সবাই হেড অফিসের রাউটারের সাথে নেইবারশিপ তৈরি করবে, কিন্তু ব্রাঞ্চ রাউটার কিন্তু নেইবারশিপ তৈরি হবে না, এটা কিন্তু তৈরি হবে না। বুঝতে পারছেন? এটা কি স্যার অন্য প্রোটোকল ইউজ করার জন্য নাকি স্যার কোনো না, সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন? আমি বলতেছি ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কিন্তু কোনো প্রকার নেইবারশিপ তৈরি হয় না, কারণ ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কিন্তু ডিরেক্ট কোনো কানেক্টিভিটি থাকে না। ওকে, সেটা আপনার ডিরেক্ট কানেক্টিভিটি বলতে আমি কি বলতেছি, যে এখানে কোনো টানেলও থাকে না। ব্রাঞ্চ টু ব্রাঞ্চ টানেলটা থাকে কোথায়? টানেলটা থাকে আপনার ব্রাঞ্চ টু কি হেড অফিস। ওকে, এখন তাহলে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কিভাবে একে অপরের সাথে ডাটা কমিউনিকেট করবে? ব্রাঞ্চ হেড অফিসের সাথে মানে রাউটিং করবে, রাউটিং করে সে আবার কি ব্রাঞ্চে আসবে। বুঝতে পারছেন ট্রানজিটটা? ট্রানজিট হচ্ছে একটা ব্রাঞ্চ যখন আরেকটা ব্রাঞ্চের সাথে কমিউনিকেট করবে, সে কি এভাবে আসতে হবে, সে কিন্তু ডিরেক্টলি যেতে পারবে না। এটাকে বলে হাব এন্ড স্পোক টপোলজি। এতে করে কি হয় জানেন? খরচটা কমে যায়, ট্রান্সমিশন খরচ অনেক কমে যায়। আপনি যদি ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সমিশন করতে যান, তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনার 500টা ব্রাঞ্চ আছে, তাহলে কি প্রত্যেকটা ব্রাঞ্চের কানেক্টিভিটি লাগবে না আপনার? জি স্যার, ওভাবে কষ্ট অনেক বেশি হয়েছে। কষ্ট, এটা সম্ভবই না। জি ওই স্যার। নেটওয়ার্ক কন্ট্রোল করা আপনার পক্ষে সম্ভব না। কথাটা বুঝতে পারছেন? আপনি বুঝেন, একটা ব্রাঞ্চে 500টা কানেক্টিভিটি করে থাকবে, তাহলে ওই ব্রাঞ্চের যে রাউট মানে ওই ব্রাঞ্চের যে রাউটার, ব্রাঞ্চ রাউটার গুলো কি থাকে, একটু কম ক্যাপাসিটি ব্রাঞ্চ রাউটার থাকে না, ঠিক আছে? তারা সবগুলো ব্রাঞ্চ রাউটারকে অ্যাজ এ কোর রাউটারের মতো বড় বড় রাউটার দিতে হবে, মানে বিগ ক্যাপাসিটি রাউটার দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, এবার আমরা আসি আপনার এখানে ওএসপিএফ যেটা বলতেছিলাম, এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা টপোলজি এঁকে দেখালাম, সেটা হচ্ছে এটা। এখন ওএসপিএফ এর যতগুলো রাউটার আছে, আপনি চাইলে ওএসপিএফ এই রাউটার গুলো যদি একটা আহ, একটা এরিয়ার আন্ডারে আনতে চান, তাহলে এটাকে আপনি অ্যাজ এ একটা এরিয়া হিসেবে ডিক্লেয়ার করতে হবে। ওএসপিএফ এর এটা হচ্ছে কি স্পেশাল একটা মেকানিজম, অর্থাৎ আপনাকে এরিয়া ডিক্লেয়ার করতে হবে।
আর যদি আপনি ওই স্পিপ আপনি মাল্টি এরিয়াতে হইতে পারে, ধরেন আপনার আরেকটা এরিয়া আছে, ওকে, আরেকটা এরিয়াতে আবার 10টা রাউটার আছে, কয়টা রাউটার? 10টা রাউটার আছে, ওকে। এই এরিয়া, এই এরিয়াতে 10টা রাউটার, এই এরিয়া ধরেন এটা হচ্ছে আরেকটা এরিয়া। সো এই এরিয়াটা আবার কার সাথে কানেক্টেড থাকবে? আপনার মেইন এরিয়ার সাথে, ওকে। সো এইভাবেও কিন্তু মাল্টি এরিয়া আপনার কানেক্ট করতে পারেন। তাহলে ওএসপিএফ এরিয়াটা নিয়ে আমরা একটু বুঝি, ওএসপিএফ এরিয়াটা কি জিনিস। হ্যাঁ, ওএসপিএফ এরিয়া, হ্যাঁ, ওএসপিএফ uses areas to divide up the network, কি জন্য? নেটওয়ার্ক গুলাকে কি ভাগ করার জন্য, ছোট করার জন্য। স্মল নেটওয়ার্ক ক্যান বি সিঙ্গেল এরিয়া উইদাউট এনি নেগেটিভ ইম্প্যাক্ট। অর্থাৎ আপনার একটা নেটওয়ার্কে 10টা 15টা রাউটার আছে, সো এটা আপনি কোনো ইস্যু না, আপনি একটা সিঙ্গেল এরিয়াতে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার পারফরমেন্সে কোনো সমস্যা তৈরি হবে না। বাট যখন একটা লার্জ নেটওয়ার্ক হয়ে যায়, অনেক বড় নেটওয়ার্ক, অর্থাৎ একটা নেটওয়ার্কে আপনার কি 200 300 500 রাউটার আছে, তখন কিন্তু আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আপনার সবগুলা রাউটার কি, আমরা কি বলছি, ওএসপিএফ এর মেন মেকানিজম কি, সবগুলা রাউটারে কিন্তু সেম ডাটাবেস তৈরি হতে হবে, ওকে। তাহলে সেম ডাটাবেস যদি তৈরি হয়, ধরুন একটা এরিয়াতে 500টা রাউটার আছে, তার মানে কি 500টা রাউটারের কিন্তু সেম ডাটাবেস থাকতে হবে। এখন আমরা জানি যে একটা ডাটাবেস তৈরি করতে গেলে কি মিনিমাম কিছু মেমোরি লাগে, বাট আমাদের যে ব্রাঞ্চ রাউটার গুলো আছে আর যে কোর রাউটার আছে, অর্থাৎ হেড অফিসের যে রাউটার আর ব্রাঞ্চ রাউটার, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। কিরকম পার্থক্য থাকে? ধরেন হেড অফিসের রাউটারে যদি আপনি মেমোরি থাকে, র্যাম থাকে আপনার 512 এমবি, তখন ব্রাঞ্চ রাউটারে সেটা কিন্তু থাকবে 32 এমবির, ওকে। কারণ ব্রাঞ্চ রাউটার গুলো কিন্তু একটু লোয়ার ক্যাপাসিটি, একটু না অনেক লোয়ার ক্যাপাসিটি রাউটার আমরা ইউজ করি, কারণ এখানে ফিনান্সিয়াল ইস্যুটা অনেক বড়। একটা কোর রাউটার, অর্থাৎ যে রাউটারটা আপনার একটা ডাটা সেন্টারে আছে, ওই রাউটারটার দাম ধরেন 50 লাখ টাকা। আর ব্রাঞ্চে যে রাউটার গুলো আমরা ইউজ করি, এই রাউটার, একটা রাউটার ধরেন 50,000 60,000 70,000 টাকা। তাহলে অবশ্যই 70,000 টাকার রাউটার আপনার 50 লাখ টাকার মতো রাউটারের কি কাজ করতে পারবে না। সেজন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনার ছোট ছোট এরিয়াতে আমরা ভাগ করে ফেলি, ভাগ করে তারপর একটা আপনার ইন্টার এরিয়া আমরা আবার কি এটাকে অ্যাড করি। তখন যেটা হয়, ওএসপিএফ যে ডাটাবেস গুলো রাখে, এই ডাটাবেস গুলো হচ্ছে যে এরিয়া ওয়াইজ। অর্থাৎ ধরেন একটা এরিয়াতে 5টা রাউটার আছে, সে ওই 5টা এরিয়া, ওই ওই এরিয়ার 5টা রাউটারের ডাটাবেস সেম রাখে। বাট অন্য এরিয়ার ডাটাবেস তখন কিন্তু শেয়ার করে না। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে অন্য এরিয়ার সাথে এক এরিয়ার সাথে এক এরিয়া কিভাবে আপনার কমিউনিকেট করবে, সেটা প্রসেস আছে। আর এই প্রবলেম গুলো মিটিগেট করার জন্য, এই যে আপনার মেমোরি ইস্যু, সিপিইউ ইস্যু, হ্যাঁ, বড় নেটওয়ার্ক হলে যেন আমরা ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করতে পারি, এই ইস্যুগুলোকে মিটিগেট করার জন্য অ্যাকচুয়ালি কি এরিয়া ওএসপিএফ এরিয়া প্রসেসটা মেনটেন করে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলো এখানে বলে দেওয়া আছে, দেখেন। ইন লার্জ নেটওয়ার্ক এ সিঙ্গেল এরিয়া ডিজাইন ক্যান হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট। কিরকম? শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম টেক্স মোর টাইম টু ক্যালকুলেট রাউটস। অনেক বড় ডাটাবেস হলে যেটা হয়, আপনার রাউট ক্যালকুলেট করতে সময় বেশি নেয়। SPF algorithm requires exponential more processing power on the routers. ডাটাবেস যদি অনেক বেশি বড় হয় এবং এইটার যদি ক্যালকুলেশন আপনার করতে যায়, তখন তার কি প্রসেসিং পাওয়ারটা বেশি লাগবে, ওকে। লার্জ LSDB takes more memory on the routers. LSDB সাইজ যদি, ডাটাবেস সাইজ যদি অনেক বড় হয়, তাহলে কি মেমোরিটাও বেশি লাগবে প্রত্যেকটা রাউটারে। Any small change in the network cause every router flood LSA. দেখেন কোনো, আমরা কি বলছি, কোনো একটা নতুন নেটওয়ার্ক অ্যাড হলে বা ডিলিট হলে কি হচ্ছে, এলএসএ ফ্লাডিং হয় এবং এই এলএসএ ইনফরমেশনের মাধ্যমে সবগুলো রাউটার জানতে পারে। তার মানে বড় কোনো নেটওয়ার্কে যদি আমাদের নেটওয়ার্কটা অনেক বড় হয়, তখন কিন্তু একই এরিয়ার আন্ডারে যদি হয়, সেক্ষেত্রে একটা ছোটখাটো চেঞ্জের জন্য কি পুরো সবগুলো রাউটারে এই ইনফরমেশন গুলা কি আপনার ফ্লাড হতে হয়, এবং সেক্ষেত্রে কি একটা সময়ের ব্যাপার
তৈরি হয়, হ্যাঁ। By dividing a large OSPF network into several small areas, you can avoid the above. অর্থাৎ এই যে প্রবলেমগুলো, এতক্ষণ যে ইস্যুগুলো নিয়ে বলছি, এই ইস্যুগুলো যদি আপনি মিটিগেট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? বড় এরিয়ার ওএসপিএফ নেটওয়ার্ক গুলা ছোট ছোট এরিয়াতে ভাগ করে নিলে এই প্রবলেমগুলো মিটিগেট করা সম্ভব। ওকে, এনি কোশ্চেন ভাইরা? অনেকে কি চলে গেছে? না স্যার, আছি স্যার, স্যার বলেন স্যার, আছি স্যার, আছি বুঝতেছি। স্যার। আপনারা দুইজন আছেন, আর কেউ নাই? হ্যাঁ, ওকে। সো এই ওটা হচ্ছে কি আপনি এরিয়ার মেকানিজম গুলো। ওকে, সো আমি আর আজকে আর সামনে যাব না, এখানে অনেক কথা আছে, এই যে এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে এই স্লাইডটা এখন দিয়ে দেব। আপনারা বাসায় দয়া করে যারা যারা বুঝতে চান তাদের জন্য বলতেছি, এই স্লাইডটা আপনারা দেখবেন, দেখার পরে নেক্সট ক্লাসে আমি এই স্লাইডটা আবার আপনাদেরকে বুঝায় বলবো। এবং এই স্লাইডটা যদি বুঝেন আপনাদের খুব ভালো লাগবে, মজা লাগবে। ওই স্টেপটা কিন্তু একটা মজার একটা ডাইনামিক রাউটিং। হ্যাঁ, আপনি যদি বুঝতে পারেন, আর বুঝতে না পারলে আপনার কাছে একটু ভেজাল লাগবে। ওকে, তো আজকে এই পর্যন্তই ভাইয়া। নেক্সট ক্লাসে অবশ্যই আমি স্লাইডটা আপনার কয়টা, বেশি না তো, 10টা স্লাইড, তার মধ্যে কি নিচে হচ্ছে কোশ্চেন, এই যে এখান থেকে হচ্ছে কোশ্চেন। ওকে, সো মাত্র 8টা স্লাইড। আপনারা বাসায় একটু দেখবেন, দেখার পরে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই ওএসপিএফ নিয়ে কথাবার্তা বলে আমরা একটা ল্যাব করবো। ওকে, অনেক কিছুই আশা রাখি যে মিটিগেট হবে, প্রবলেম সলভ হবে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমরা চেষ্টা করব সামনের ক্লাসগুলো যেন আমরা কি কন্টিনিউ ঠিকভাবে করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে আসসালামু স্যার, আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।